সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, না শুনতে পারলে বলবে। হ্যাঁ, না শুনতে পারলে বলবে। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। তো দেখো এখানে আমরা প্রথমে তোমরা তাহলে হেডিং লিখে নাও। হেডিং লিখে নাও, কারেকশন অফ সেন্টেন্সেস। দাঁড়াও একটু, এবারে ফিচারটা টিচমেন্টের একটু চেঞ্জ হয়েছে, তো ঠিক করে নে একটু। কারেকশন অফ সেন্টেন্সেস। তো কারেকশন অফ সেন্টেন্সেস দেখো, তো এখানে কারেকশন অফ সেন্টেন্স যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাতে আমাদের যদি সম্পূর্ণ পুরোপুরি নলেজ থাকে তাহলে কিন্তু আমাদের কি হবে, অ্যান্সার করতে সুবিধা হবে। তো পুরোপুরি নলেজ বলতে যেমন কি প্রত্যেকটা যে কোনো চ্যাপ্টারের গ্রামারের উপরে থেকেই আমাদের কারেকশন অফ সেন্টেন্স গুলো আসবে। তো চলো প্রথমে আমি একটা সেন্টেন্স লিখে নিই। I paid, তোমরা 1-2 করে লিখতে থাকো, আমি নাম্বার দিচ্ছি না। I paid 100 rupees. I paid 100 rupees for this shirt. For this shirt. I paid 100 rupees for this shirt. তো তাহলে দেখো, I paid 100 rupees for this shirt, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে দেখো আমাদের কোনখানে ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে। এবারে দেখো আমাদের ভুলটা কোথায়, যে এই I paid 100 rupees for this shirt, এই যে 100 rupees যেটা, এই 100 rupeesটা কি হবে, এই 100 rupeesটা তাহলে কত 100? শুধু 100 rupees বললে তো আমরা কত 100 বুঝতে পারছি না। I paid শুধু 100 rupees বললে বোঝা যাবে না যে কত 100। ধরো 100 rupees বলতে এখানে বোঝানো হয়েছে যে আমি 100 টাকা দিয়ে শার্ট। কোশ্চেনটা লিখেছিলে? কোশ্চেনটা লিখেছিলে কারেকশন অফ সেন্টেন্সেস? হ্যাঁ ম্যাম। তো দেখো এখানে চ্যাপ্টারটা আমি প্রথম কোশ্চেনটা লিখেছিলাম I paid, এটা কি তোমরা দেখতে পেয়েছিলে না পাওনি? ম্যাম পেয়েছিলাম। আচ্ছা পেয়েছো, তাহলে এটা উত্তরটা কি বলেছিলাম, দেখতে পেয়েছিলে? I না paid, ম্যাম, উত্তরটা তো উত্তরটা পেয়েছিলে? না ম্যাম। আচ্ছা I paid, দেখো এখানে 100 rupees ছিল। I paid 100 rupees
I paid 100 rupees for this shirt. I paid 100 rupees for this shirt. তার মানে এই কথাটা কি বোঝা যাচ্ছে যে আমি 100 টাকা দিয়ে শার্টটা কিনেছি, এখন কত 100 টাকা সেটা তো এখানে দেওয়া নেই, তাহলে এখানে লিখতে হবে কি I paid 100 rupees. I paid 100 rupees for this shirt. বুঝতে পেরেছে সবাই? I paid 100 rupees 100 rupees for this shirt. তাহলে এটা তোমরা বুঝতে পারলে, এটা মুছে দিচ্ছি আমি। তো তারপরে দেখো, তারপরে একটা সেন্টেন্স লিখছি আমি, হি ইনসিস্টেড, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই আসে। হি ইনসিস্টেড অন মি, হি ইনসিস্টেড অন মি টু অ্যাকম্পানি হিম। He insisted on me to accompany him. তো এখানে দেখো এই যে হি ইনসিস্টেড অন মি টু অ্যাকম্পানি হিম, এখানে এই সেন্টেন্সটাতে ভুলটা কোথায় আছে বলো তো? হি ইনসিস্টেড অন মি টু অ্যাকম্পানি হিম এটা হবে না, এই সেন্টেন্সটা হবে হচ্ছে হি ইনসিস্টেড অন মি, হি ইনসিস্টেড অন মাই অ্যাকম্পানিং হিম। হি ইনসিস্টেড অন মাই অ্যাকম্পানিং হিম, তার মানে হি ইনসিস্টেড অন মি না, মানে আমার যে কাজটা করার সেটার উপরে সে ইনসিস্ট করেছিল, অর্থাৎ জোর দিয়েছিল। হি ইনসিস্টেড অন মাই অ্যাকম্পানিং হিম, মানে সে আমাকে জোর দেয়নি, আমার তাকে মানে তার সঙ্গে যে মানে একসাথে থাকা বা যাওয়াটা সেটার উপরে জোর দিয়েছিল। তাহলে আমি হি ইনসিস্টেড, হি ইনসিস্টেড, হি ইনসিস্টেড অন my accompanying him, on my accompanying him, on my accompanying him. NYING ঠিক করে লিখবে সবাই, on my accompanying him. ম্যাম ইনসিস্টেড মানে কি? ইনসিস্টেড মানে জোর দেওয়া, সে আমাকে জোর করেছিল বা প্রভাবিত করেছিল, সে আমাকে জোর করেছিল বা প্রভাবিত করেছিল। হি ইনসিস্টেড অন মি টু অ্যাকম্পানি হিম হয় না, হি ইনসিস্টেড অন মাই অ্যাকম্পানিং হিম হয়। হি ইনসিস্টেড অন মাই অ্যাকম্পানিং হিম, এরকম দু একটা যেগুলো একটু কঠিন থাকবে সেগুলো একটু মুখস্থ করে নিয়ে আর বাকিটা বুঝে করার চেষ্টা করবে। তারপরেরটা দেখো, তারপরটা সোজা আছে, নাম্বার 3 যেটা আমি লিখছি, লেট আস হিয়ার হিজ স্পিচ, সরি, লেট আস হিয়ার হিজ স্পিচ, লেট আস হিয়ার হিজ স্পিচ। তাহলে এই যে লেট আস হিয়ার হিজ স্পিচ, এখানে ভুলটা কোথায় আছে বলো তো? ভুলটা কোথায়? লেট আস হিয়ার হিজ স্পিচ, আমরা যে শুনি, যখন মনোযোগ দিয়ে শোনা হয় সেটাকে কি বলা হয় বলো তো? আমি কি তোমাদেরকে বলি হিয়ার মি? আমরা ম্যাম যখন লিসেন। পড়াই টিচাররা কি বলি? হ্যাঁ, লিসেন টু। তাহলে এই যে এখানে হিয়ার যে শব্দটা, এটা ভুল আছে, এই হিয়ার শব্দটাতে এখানে ভুল, ভুল আছে হচ্ছে যে হিয়ারে, এই হিয়ারটা এখানে ভুল আছে, হিয়ারটা ভুল, হিয়ারের বদলে হবে হচ্ছে লিসেন টু, হিয়ারের বদলে হবে হচ্ছে লিসেন টু, হিয়ারের বদলে আমরা লিখবো লিসেন টু। লেট আস লিসেন টু হিম, লেট আস লিসেন টু হিম, এটা ইম্পর্টেন্ট, ভালো করে মার্ক করে রাখো, লিখেও রাখো। লেট আস লিসেন টু হিম, ভালো করে মার্ক করে রাখো এবং লিখেও রাখো। লেট আস লিসেন টু হিম, লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। মনে থাকবে সবাই? মনে থাকবে যে হিয়ার কথাটা হয় না, হিয়ার মানে হচ্ছে এমনি কোনো কিছু শোনা
এমনি আর কি কানে আসলো সেটা হচ্ছে হিয়ার, এমনি ধরো কোনো কথা কানে আসলো সেটা হচ্ছে হিয়ার, আর মনোযোগ দিয়ে শুনলাম সেটা হচ্ছে লিসেন টু। কোনো কিছুকে মনোযোগ দিয়ে শোনা সেটা বলা হয় লিসেন টু। তাহলে কারোর স্পিচ লিসেন টু হিজ স্পিচ হবে, এখানে লিসেন টু হিম না, অ্যাকচুয়ালি লিসেন টু হিজ স্পিচ, এখানে এটা ঠিক করে না, আমি ভুল লিখেছি, লিসেন টু হিজ স্পিচ হবে, লিসেন টু হিজ স্পিচ, যে চলো আমরা তার স্পিচটা বা বক্তৃতাটা মনোযোগ দিয়ে শুনি, লেট আস লিসেন টু হিজ স্পিচ। তাহলে এটা গেল, এটা বুঝতে পারলে নিশ্চয়ই, কারোর কোনো কনফিউশন নেই এটাতে। তারপরে দেখো আই নো হিম, 4 নম্বর, এটা মার্ক করে নাও, তোমরা লিখে নাও, আই নো হিম, আই নো হিম ফর এ লং টাইম। আই নো হিম ফর এ লং টাইম, এখানে বলো তো তোমরা ভুলটা কোথায় আছে, কিসে ভুল আছে, ভুলটা Ma'am, I কোথায় আগে have been তোমরা বের করো। আই, knowing হবে। হ্যাঁ আই হ্যাভ বিন নোয়িং হবে, কিন্তু মনে রাখবে এই নো এই কারণে এটাকে লিখবো আই হ্যাভ নোন হিম, আই হ্যাভ নোন হিম, I have known him for a long time. I have known him for a long time. নীলমাধব বলেছিল তো উত্তরটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো এই হ্যাভ বিন নোয়িংটা এটা ইউজ করা হয় না বেশি, সেই কারণে এটা যখন কারেক্ট টেন্সে যখন ফিল আপ দ্য গ্যাপসও আসে তখন হ্যাভ নোনই লিখবে। কারেক্ট টেন্সও আসে, এটা কিন্তু কারেক্ট টেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। কারেক্ট টেন্সও আসে যে আই, এটা হয়তো ব্র্যাকেটে দিয়ে দিল, নোটাকে ব্র্যাকেটে দিয়ে দিল, তো একই রকমই হবে, তখন মনে রাখবে আই হ্যাভ নোন হিম বা উই হ্যাভ নোন ইচ আদার, উই হ্যাভ নোন ইচ আদার, এরকম। তো এটাকে হ্যাভ নোন, হ্যাভ বিন নোয়িং, কারণ নোয়িংটা ঠিক শুনতেও ভালো না, ইট ডাজ নট সাউন্ড ওয়েল, যেহেতু মানে নো ভার্বটা নোয়িং ফর্মটাকে খুব একটা বেশি, অনুভূতি যেগুলোতে থাকে সেগুলোতে আমরা সাধারণত আইএনজি ফর্মটা কম ব্যবহার করি, সেই জন্য কি করবে যে এখানে আই হ্যাভ নোন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করলেও চলবে, প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে হবে না। তাহলে এটা মনে থাকবে সবাই, এটা ইম্পর্টেন্ট, লিখে রাখো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই যে কোশ্চেনটা এইমাত্র করালাম সেটাও ইম্পর্টেন্ট, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তাহলে এটা লিখেছো সবাই, পরেরটাতে যাচ্ছি আমি। পরেরটা দেখো, the boy does not even know the alphabets. The boy does not even know the alphabets. এখানে বলো তো দেখি ভুলটা কোথায়, কে বের করতে পারবে? The boy does not even know the alphabets. ম্যাম অ্যালফাবেট হবে। হ্যাঁ অ্যালফাবেট হবে, অ্যালফাবেটস হবে না, এখানে এই অ্যালফাবেটস এ ভুল আছে, অর্থাৎ এটা নাম্বারে ভুল, এটা হচ্ছে নাম্বারে ভুল। কত মানে বিভিন্ন এক একটা সেন্টেন্স এক একটা বিষয়ের উপরে ভুল দিয়ে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে ভুলটা হচ্ছে দেখো সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, অ্যালফাবেটস হয় না, অ্যালফাবেটস কখনো হয় না, অ্যালফাবেট সিঙ্গুলার মানে প্লুরাল হয় না, এটা সবসময় সিঙ্গুলার হবে, অ্যালফাবেটস হবে না, এটা হবে অ্যালফাবেট, এটা হবে অ্যালফাবেট। তাহলে মনে রাখবে যে অ্যালফাবেট কথাটা সিঙ্গুলারেই ব্যবহার হয়, প্লুরালে ব্যবহার হয় না। অ্যালফাবেটস কথাটা সিঙ্গুলারে মানে ব্যবহার করতে হবে, কিন্তু প্লুরালে আমরা ব্যবহার করব না। দ্য বয় ডাজ নট ইভেন নো দ্য অ্যালফাবেটস দেওয়া থাকলে আমরা আমাদের কারেকশন যেটা, তাহলে দেখবে যে কারেকশনটা কোনখানে আমাদের করতে হবে,
সেটাই হচ্ছে আমাদের প্রধান মানে কাজ, যে যে আমরা সেন্টেন্সটা পাওয়ার পরে দেখবো যে আমাদের ভুলটা কোথায় আছে, ঠিক কোন জায়গাটাতে ভুল, তাহলে যেই জায়গাটাতে ভুল ঠিক সেই জায়গাটাকে বের করে আমরা কারেকশনটা করব। তো তারপরে দেখো, তারপরে আরেকটা লিখছি আমি, দে লেফট দ্য হোটেল, এটাও ইম্পর্টেন্ট। দে লেফট দ্য হোটেল bag and baggage. Sorry. They left the hotel bag and baggage. They left the hotel. Sorry, এখানে কোশ্চেনটাই মানে উত্তরটাই বলে দিয়েছি তোমাদের। They left the hotel with bag and baggage. কোশ্চেনটা হচ্ছে they left the hotel with bag and baggage. They left the hotel, তোমরা কোশ্চেনটা লেখো, they left the hotel with bag and baggage. They left the hotel with bag and baggage. They left the hotel with bag and baggage. তাহলে মনে রাখবে যে they left the hotel, এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার হবে না। সেখানে আমার মুখ দিয়ে দেখো আমার কারেক্টটাই বেরিয়ে গেছিল। কারেক্ট হচ্ছে they left the hotel bag and baggage, মানে আমি বলার সময় এবং লেখার সময় আমি কারেক্টটাই লিখে ফেলেছিলাম, কারণ এই উইথ কথাটা এখানে ব্যবহার হয় না। they left the hotel bag and baggage, মনে থাকবে সবার, এটা প্রিপোজিশনের ভুল, এখানে কোনো প্রিপোজিশন লাগবেই না, এই উইথ প্রিপোজিশনটা এখানে লাগবে না। উইথ প্রিপোজিশন যেটা দেওয়া আছে সেটা এখানে লাগবে না, উইথ প্রিপোজিশনের কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো সবাই? উইথ প্রিপোজিশন এখানে লাগবে না, এই যে উইথ প্রিপোজিশন যেটা, এই উইথ প্রিপোজিশন যেটা, এটা এখানে লাগবে না, উইথ প্রিপোজিশনটা লাগবে না। ক্লিয়ার হলো সবার? উইথ প্রিপোজিশন ইজ নট রিকোয়ার্ড। তাহলে দেখো এই উইথ প্রিপোজিশন না লাগলে সেন্টেন্সটা কি করে লিখবে তোমরা? দে লেফট দ্য হোটেল ব্যাগ এন্ড ব্যাগেজ, ঠিক করে লিখে নাও সবাই। দে লেফট দ্য হোটেল ব্যাগ এন্ড ব্যাগেজ, সবাই লিখেছো? লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাকিদের আওয়াজ নেই কেন? ঘুমিয়ে পড়েছে বোধহয়। তারপরে দেখো, if it will rain, if it will rain, we will not go out. We will not go out. If it will rain, we will not go out. So if it will rain, we will not go out. এখানে ভুলটা কোথায়? ম্যাম ইটের পরে উইলটা নাকি? হ্যাঁ, এটার পরে if it will rain, rain, if it will rain, we will not go out. If it will rain, we will not go out. এখানে ভুলটা কোথায় বলো তো? এটা মেইনলি বলো তো কোন মানে কিসের উপর এই কারেকশনটা? প্রথমে তোমাদেরকে ধরতে হবে কারেকশনটা কিসের উপরে দেওয়া আছে, কারেকশনটা কিসের উপরে আছে সেটা তোমাদের ধরতে হবে। তো কারেকশনটা এখানে আছে হচ্ছে কন্ডিশনাল ক্লজের উপরে, যে ইফ ক্লজ। হ্যাঁ, ইফ ক্লজের উপরে আছে। তো ইফ ক্লজের উপরে থাকলে কি হয়? সেকেন্ড পার্টটা যদি ফিউচার সিম্পল ফিউচার হয়, ফার্স্ট পার্টটা কি হয়? ইফ ইট কি হবে তাহলে? উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? রেন্স। Rains. If it rains. If it rains, we will not go out. We will not go out. If it rains, we will not go out. পুরোটা কমপ্লিট করে নাও তোমরা। If it rains, we will not go out. তার মানে কি দেখো, এই যে যখনই কন্ডিশনাল ইফ কন্ডিশনাল যখনই থাকবে, যখনই ইফ কন্ডিশনাল থাকবে ভালো করে সেন্টেন্সটাকে পড়বে। দেখো সেকেন্ড পার্ট, এটা হচ্ছে মেইন ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ। তোমাদের আমি একদিন বোধহয় ক্লজ বুঝিয়েছিলাম কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ তোমরা জানো। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটার নাম ইফ ক্লজও বলা হয়,
কারণ এই সেন্টেন্সটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ স্বাধীনভাবে লিখতে পারি না, কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা স্বাধীনভাবে লিখতে পারি। দেখো উই উইল নট গো আউট একটা সম্পূর্ণ সেন্টেন্স, উই উইল নট গো আউট একটা সম্পূর্ণ একটা সেন্টেন্স, তাই না? এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে এটাকে লেখা যায়, সেই জন্য এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তো যখন কি না এই ক্লজটা ইফ ক্লজ, এটাকে যেহেতু ইফ দিয়ে শুরু, এটার নাম ইফ ক্লজ বলেও মানে এটাকে ব্যাখ্যা করা হয়। তো ইফ ক্লজে যদি তোমার মানে ইফ ক্লজে যখনই মানে এই মেইন ক্লজে যখনই ফিউচার টেন্স থাকবে, ইফ ক্লজটা হয়ে যাবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে হবে ইফ ইট রেইনস উই উইল নট গো আউট, ইফ ইট রেইনস উই উইল নট গো আউট। এটা আমি এই কারণে এক্সপ্লেন করলাম কারণ এটা তোমাদের অন্য যে কোনো অন্য মানে সেন্টেন্স দিয়ে মানে একই রকম প্যাটার্নে যদি দেওয়া থাকে তাহলে তাতে তোমরা যেটা বুঝতে পারো। তারপরে দেখো আমি একটা লিখছি, টেল মি where is the post office? Tell me where is the post office? Sorry, where is the post office? এখানে ফুল স্টপ হবে। Tell me where is the post office? Tell me where is the post office? তাহলে এটা কারেকশন কি হবে? Tell me where is the post office? তো এখানে দেখো tell me where is the post office, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তাহলে এটা অ্যান্সারটা কি হবে, কোথায় কারেকশনটা হবে? কারেকশনটা কোথায় হবে? ম্যাম হোয়ার দ্য পোস্ট অফিস ইজ। হ্যাঁ, এই ইজটা পরে চলে যাবে, সাবজেক্টের পরে চলে যাবে। এই যে ভার্বটা, এই ভার্বটা ইজ ভার্বটা আমরা কখন সাবজেক্টের আগে নেই, যখন আমরা ইন্টারোগেটিভ বা কোশ্চেন বানাই। কিন্তু এটা তো এখানে কোশ্চেন নয়, টেল মি। তাহলে এখানে বলা হচ্ছে যে আমাকে বলো পোস্ট অফিসটা কোথায়। তা আমরা এখানে তো বলা হয়নি পোস্ট অফিসটা কোথায়। যদি জিজ্ঞাসা করা হতো তখনও তো শুধু যদি বলা হতো টেল মিটা লাগানোর জন্য এটা পরিবর্তন হয়ে গেল। যদি শুধু ওয়ারের থেকে থাকতো যে হোয়ার ইজ দ্য পোস্ট অফিস তাহলে পরে ঠিক ছিল। কিন্তু এখানে তার আগে যে টেল মি কথাটা থাকার জন্য এখানে কি হবে, টেল মি হোয়ার দ্য পোস্ট অফিস ইজ, অর্থাৎ এই ইজটা পরে চলে যাবে। টেল মি হোয়ার দ্য পোস্ট অফিস ইজ, অর্থাৎ এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, কোশ্চেন নয়। যদি এটা কোশ্চেন না হয় তাহলে আমাদের এই হেল্পিং ভার্ব যেটা অর্থাৎ যে এই ভার্বটা যেটা, এই ভার্বটা কখনোই সাবজেক্টের আগে থাকবে না, সাবজেক্টের পরে যাবে। এই ভার্বটাকে আমরা তখনই সাবজেক্টের আগে নেব যখন কিনা আমরা কোশ্চেন তৈরি করব। তো ক্লিয়ার হলো সবার? টেল মি হোয়ার দ্য পোস্ট অফিস ইজ, এটা মনে থাকবে নিশ্চয়ই। যেমন টেল মি হোয়াট ইজ ইউর নেম, যদি আমি বলি আরেকটা, টেল মি হোয়াট ইজ ইউর নেম, টেল মি হোয়াট ইজ ইউর নেম, টেল মি হোয়াট ইজ ইউর নেম যদি বলা হয়, তো টেল মি হোয়াট ইজ ইউর নেম, টেল মি হোয়াট ইজ ইউর নেম। তো এখানেও কোথায় ভুলটা, ভুলটা এখানে কোথায়? টেল মি এটাও হোয়াট clear? ইওর নেম ইজ। হ্যাঁ, টেল মি হোয়াট ইউর নেম ইজ, টেল মি হোয়াট ইউর নেম ইজ। বুঝতে পেরেছো তাহলে? বাকিদের কারোর আওয়াজ নেই। তো তারপরে দেখো আমি তোমাদেরকে যেগুলো যেই মানে টপিক গুলো হয়েছে সেগুলোর উপরেই দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমাদের যেহেতু প্রিপোজিশন বা এগুলো আরো কিছু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আজকে স্টুডেন্ট খুব কম, এই জন্য আমি তোমাদের সেন্টেন্স অফ কারেকশনই করাচ্ছি। ইউ মাস্ট স্টপ টু রাইট নাও, ইউ মাস্ট স্টপ টু রাইট নাও। তো এখানে কি হবে, ইউ মাস্ট স্টপ টু রাইট নাও। তো এখানে দেখো, এখানে এই যে ইনফিনিটিভ ভার্ব যেহেতু ব্যবহার করা হয়েছে, যে টু রাইট ইনফিনিটিভ ভার্ব, এখানে ইনফিনিটিভ ব্যবহার হবে না, এখানে জেরান্ড ব্যবহার করতে হবে।
জেরান্ড মানে আইএনজি ফর্ম, ভার্বের যেটা আইএনজি ফর্ম মনে রাখবে। এরকম স্টপ, এখানে টু রাইট, এটা ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ ফর্ম ব্যবহার হবে না, এখানে জেরান্ড ফর্ম ব্যবহার করতে হবে। তো এটা হবে হচ্ছে ইউ মাস্ট স্টপ রাইটিং নাও, ইউ মাস্ট স্টপ রাইটিং নাও, ইউ মাস্ট স্টপ রাইটিং নাও, ইউ মাস্ট স্টপ রাইটিং নাও। এখানে জেরান্ড মানে ইনফিনিটিভ না ব্যবহার করে জেরান্ড ব্যবহার করতে হবে, এখানে ইনফিনিটিভ ব্যবহার না করে জেরান্ড ব্যবহার করতে হবে, ইউ মাস্ট স্টপ রাইটিং নাও। তো ক্লিয়ার হয়েছে এটা সবার? এই ধরনের প্যাটার্ন গুলো তোমরা প্র্যাকটিস করবে, অর্থাৎ যেগুলো আমি দিচ্ছি এগুলো প্র্যাকটিস করবে, তাহলে এই ধরনের যখন আসবে অন্যগুলো তোমরা উত্তর করতে পারবে। বুঝতে পেরেছো? তো আজকে তোমাদের স্টুডেন্টের সংখ্যা যেহেতু খুবই কম, আজকে বেশি আমি আর পড়াবো না তোমাদেরকে, আমি ক্লাস এখানেই শেষ করব, কারণ এত কম স্টুডেন্টে তোমাদের পড়া। আর তোমরাই তোমাদের বন্ধু বান্ধবদের বলবে কালকে থেকে যেন ক্লাসে বেশি করে থাকে সবাই, ক্লাসের Yes, জন্য ma'am. সবাই বেশি করে, হ্যাঁ ক্লাসের জন্য সবাই উপস্থিত থাকে, কারণ এরকম 9 জন নিয়ে ক্লাস করে তো লাভ নেই কোনো। যারা তোমরা আছো তাদেরকে তাদের জন্য তাদের তোমাদের জন্য স্নেহ থাকলো, কিন্তু কথা হচ্ছে যে আর কিছু তো তোমরা শিখলেই আজকে, কারেকশন অফ সেন্টেন্সেস। আর কম স্টুডেন্ট থাকলে আমারও পড়ানোর এনার্জি কম থাকে, তো বলবে যে স্টুডেন্টদেরকে যেন প্রেজেন্ট থাকে। আজকে ক্লাস এখানে শেষ করলাম তাহলে।